প্রাচীন রাজপরিবারের ইতিহাসে এমন এক রীতি ছিল যেখানে রাজারা শুধুমাত্র রানীই নন, সঙ্গে কয়েকজন দাসীকেও রাখতেন। এই দাসীরা শুধু রাজাকে তুষ্ট করার জন্য নয়, রানীর ব্যক্তিগত চাহিদাও মেটাতেন। কিন্তু একদিন সব নিয়ম ভেঙে এক রাজা তার রানীকে অবহেলা করে প্রেমে পড়ে যায় এক দাসীর। সেই দাসীকে তিনি শুধু ভোগ করতেন না, ধীরে ধীরে তার প্রেমে এতটাই মগ্ন হয়ে পড়েন যে রাজ্য শাসনের দায়িত্ব ভুলে যান। অবশেষে তাকে রাজ্য ত্যাগ করতে হয়। এই কাহিনী আসলে কামনা বাসনার সেই বিপজ্জনক মাত্রাকে তুলে ধরে, যেখানে ভালোবাসা নয়, লালসাই হয়ে ওঠে ধ্বংসের মূল। চলো শুরু করি আজকের গল্প। ফিল্ম ফোয়ারার সাথেই থেকো। মুভির শুরুতেই আমরা দুটো মেয়েকে দেখতে পাই। একজনের নাম তারা আর একজনের নাম মায়া। মায়া একজন দাসীর মেয়ে আর তারা হলো রাজকুমারী। আসলে গল্পটা প্রাচীন আমলের কাহিনীকে ভিত্তি করেই বানানো হয়েছে, যেখানে মানুষদেরকে দাস দাসী হিসেবে ক্রয় বিক্রয় করা হতো। এরপরে দেখা যায় মায়া আর তারা নাচের অনুশীলন করছিল। মায়া খুব মন খারাপ করে নাচ প্র্যাকটিস করছিল। এরপর আমরা দেখতে পাই রাজকুমার রাজসিংহ এর সঙ্গে রাজকুমারী তারার বিয়ের আয়োজন শুরু হয়েছে। যখন রাজকুমার রাজসিংহ তারাকে দেখতে আসে, তখন তার দৃষ্টি পড়ে মায়ার দিকে। তারাকে দেখার বদলে রাজসিংহ তাকিয়ে থাকে মায়ার দিকে। এই ঘটনা দেখে তারা খুব রেগে যায় এবং সবার সামনে মায়ার মুখে থুতু ফেলে দেয় এবং তাকে অপমান করে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেয়। এই অপমানের পর মায়া সিদ্ধান্ত নেয় সে এই অপমানের বদলা নেবেই। সন্ধ্যাবেলায় মায়া সেজেগুজে কাজ করছিল, তখন রাত্রি তাকে দেখে মনে মনে ভাবে, এ আমার হবু স্ত্রী। এরপর রাতে মায়া মিষ্টি নিয়ে রাজসিংহ এর কাছে যায়। রাজসিংহ তার দিকে তাকিয়ে থাকে আর তারা দুজন ইন্টিমেট হয়। মায়া এই কাজটা প্রতিশোধ হিসেবেই করেছিল। এই দৃশ্য বিক্রম দেখে ফেলে আর রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন তারার বিয়ে হয়। এরপর বিক্রম তার মাকে জানায় সে মায়াকে খুব ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। যদিও মায়া রাজসিংহ এর সঙ্গে ইন্টিমেট হয়েছে, তবুও বিক্রম তাকে বিয়ে করতে চায়। এরপর মায়া তারাকে বলে, আজ পর্যন্ত আমি তোমার ইউজ করা সব ড্রেস পরেছি, এবার তুমি আমার ইউজ করা জিনিস ইউজ করবে। এই কথা শুনে তারার মনে সন্দেহ জাগে, কিন্তু সে কিছুই করতে পারে না। সে রাজসিংহ এর সঙ্গে চলে যায়। এরপর দেখা যায় মায়ার মাসি তাকে বোঝাচ্ছে বিক্রমের সঙ্গে বিয়ে করতে, কিন্তু মায়া বলে বিক্রম একজন পঙ্গু মানুষ, আমি ওর সঙ্গে বিয়ে করতে পারবো না। আমি নিজের একটা নাম বানাতে চাই, নিজের একটা পরিচয় তৈরি করতে চাই সমাজে। এই কথাগুলো শুনে বিক্রম প্রচন্ড রেগে যায় এবং মায়া ও রাজসিংহ এর সম্পর্কের কথা মাকে বলে দেয়। তখন তার মা প্রচন্ড রেগে যায় এবং মায়াকে রাজ্য থেকে মেরে তাড়িয়ে দেয়। এরপর দেখা যায় রাজকুমার রাজসিংহ আর তারার বাসর রাত হয়। রাজসিংহ তারার সঙ্গে ইন্টিমেট হওয়ার সময় ভুল করে মায়ার নাম নিয়ে ফেলে, যার ফলে তারা রেগে গিয়ে রাজসিংহকে সরিয়ে দেয়। তাই রাজসিংহ রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি মায়া এক নদীর ঘাটে স্নান করছিল। ঠিক তখনই এক মূর্তিকার তার দিকে তাকায় এবং মায়ার সঙ্গে কথা বলে, তাকে নিজের কাজে নিয়ে যায়। সে হলো জয়কুমার। জয়কুমার মায়াকে বলে সে মায়ার মূর্তি বানাতে চায়, তাই সে মায়ার সারা শরীর ছুঁয়ে দেখতে থাকে, যেটা মায়ার একদমই ভালো লাগে না, আর সে সেখান থেকে উঠে চলে যায়। রাজকুমার ওর পেছন পেছন যায় আর বলে, আমাকে খারাপ বলো না, আমি এভাবেই মূর্তি বানাই। এরপর সে মায়াকে রাসা দেবীর কাছে নিয়ে যায় এবং বলে, এই আমার বন্ধু, আজ থেকে তোমার কাছে নাচ শিখবে। পরের দিন রাজকুমার আবারও মায়ার শরীর ছোঁয়ার চেষ্টা করে, কারণ সে তার মূর্তি বানাতে চায়। তখন মায়া উঠে পড়ে আর বলে, তোমরা সব ছেলেরাই এক, সবাই খুবই নিষ্ঠুর। জয়কুমার বলে, আমি সেরকম নই। তারপরের দিন রাজকুমার মায়াকে ছেলেদের পোশাক পরিয়ে একটা পতিতালয়ে নিয়ে যায়, যেখানে সে মায়াকে দেখায় কিভাবে বড় বড় লোকেরা এখানে এসে নতুন মেয়েদেরকে নিলামে কেনে। সে বলে, রাজা থেকে ডাক্তার সবাই আসে এখানে নিজেদের কাম মেটাতে। তখনই মায়া রাজসিংহকে দেখতে পায়। রাজসিংহ তারার সঙ্গে খুশি নয়, কারণ তার বাসর রাতে সে তাকে দূরে ঠেলে দিয়েছিল, সেই কারণেই রাজসিংহ এখানে চলে এসেছে। এরপর মায়া রাসা দেবীর কাছে ফিরে যায়। রাসা দেবী তাকে বোঝায় জয়কুমার অন্য ছেলেদের মতো নয়, সে খুব ভালো মানুষ। তারপর মায়া রাজকুমারের কাছে যায় আর রাজকুমার তাকে ঘরে নিয়ে যায়। তারা ইন্টিমেট হয়। দুপুরে মায়া খাবার নিয়ে আসে, কিন্তু জয়কুমার তাকে উপেক্ষা করে বলে, আমি কাজেই মন বসাতে পারছি না, সবসময় তোমার চিন্তা আসে, মূর্তির মধ্যে তোমার মুখটা ভেসে ওঠে, আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না। এই বলে সে মায়াকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর মায়া সোজা রাসা দেবী
দেবীর কাছে যায় এবং বলে আমি জয়কুমারকে খুবই ভালোবাসি, সারা জীবন ওর সঙ্গেই থাকতে চাই। রাশা দেবী বলে তাহলে তাকে একটা সুযোগ দাও। তখন মায়া বলে আমি ছোটবেলা থেকে তোমার মতো হতে চেয়েছি, তোমার মতো কামসূত্রের সব কৌশল শিখতে চাই। এরপর রাশা দেবী মায়াকে কামসূত্রের সমস্ত পাঠ শেখায়, যার ফলে মায়া খুব দক্ষ হয়ে ওঠে। এরপর আমরা দেখি রাজকুমার রাজ সিং জয়কুমারের তৈরি মূর্তি দেখতে আসে এবং সেই মূর্তির প্রেমে পড়ে যায়। সে জয়কুমারকে বলে আমি এই মেয়েটার সঙ্গে দেখা করতে চাই। জয়কুমার তখন বলে আমি জানি না সে কোথায় গেছে, যদিও সে জানতো রাজ সিং ঠিকই মায়াকে খুঁজে বের করবে। রাজ সিং সারা শহরের লোক পাঠিয়ে মেয়েটিকে খুঁজতে বলে। এদিকে রাশা দেবী মায়াকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে রাজ সিং এর কাছে পাঠিয়ে দেয়। এরপর যখন তারা জানতে পারে যে নতুন যে দাসী এসেছে সে হলো মায়া, তখন তারা মায়ার ওপর খুবই রেগে যায়। তখনই রাজ সিং এর মা তারার কাছে আসে আর বোঝায় একজন দাসী কখনো মহারানী হতে পারে না। অনেক আগেই এই রীতি ছিল, রাজারা নিজেদের কাম মেটানোর জন্য দাসী রাখত। সন্ধ্যাবেলায় মায়া প্রস্তুত হয়ে রাজ সিংহের কাছে যায় এবং রাজা দেবীর শেখানো সমস্ত কৌশল ব্যবহার করে। এরপর তারা ইন্টিমেট হয়। পরের দিন রাজ সিং জয়কুমারকে কুস্তি খেলার জন্য ডাকে। খেলায় জয়কুমার রাজ সিংহকে হারিয়ে দেয়। রাজ সিং জয়কুমারকে খুব প্রশংসা করে এবং বলে পরের বার যদি তুমি আমায় হারাও তাহলে তোমার হাত কেটে নেব। সন্ধ্যায় রাজ সিং জয়কুমারকে ডেকে বলে তোমাকে মায়ার একটি মূর্তি বানাতে হবে। এদিকে মায়া তারাকে বলে আমি তোমার বরকে চুরি করতে চাইনি, আমি জয়কুমারকে ছোটবেলা থেকেই খুবই ভালোবাসি, আমি সবসময় তোমার ব্যবহার করা জিনিস পরেছি, আর বিয়ের দিন তুমি আমাকে অপমান করেছিলে, তারই বদলা নেবার জন্য ইন্টিমেট হয়েছিলাম। পরের দিন জয়কুমারকে মায়ার কাছে নিয়ে আসা হয় তাকে দেখানোর জন্য। রাজ সিং মায়াকে এমন ভাবে ধরে যা দেখে জয়কুমারের ভীষণ হিংসে হয়। তখন রাজ জয়কুমারকে বলে ঠিক এমন একটা পোজে মায়ার মূর্তি বানাতে হবে। জয়কুমার তখন বলে এভাবে কাজ করতে হলে মায়ার সঙ্গে আমাকে একা থাকতে হবে, আর কেউ এখানে থাকতে পারবে না। রাজ সিং রাজি হয়ে যায় এবং ওখান থেকে চলে যায়। জয়কুমার মায়াকে বলে আমি তোমাকে ছেড়ে অনেক বড় ভুল করেছি, আমাকে আরেকটা সুযোগ দাও। এরপর সন্ধ্যাবেলায় মায়া জয়কুমারকে বলে আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ঠকিয়েছো। জয়কুমার বলে আমি অনেক বড় ভুল করেছি, এবার আমি তোমাকে বিয়ে করতে চাই, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। এরপর তারা দুজন ইন্টিমেট হয়। এরপর দেখা যায় রাজ সিং আবারও মায়ার সঙ্গে ইন্টিমেট হওয়ার জন্য তার কাছে আসে, কিন্তু তখন মায়া ওকে সরিয়ে দেয় আর বলে আমার মুড নেই। তখন রাজ সিং ওখান থেকে চলে যায় এবং জানতে পারে জয়কুমার আর মায়া একসঙ্গে রয়েছে, মানে তারা একে অপরকে ভালোবাসে। এই শুনে রাজ সিং খুবই রেগে যায় এবং পরদিন জয়কুমারকে কুস্তির জন্য ইনভাইট করে। রাজ এতটাই নেশায় মগ্ন থাকে যে তার কোনো হুঁশ থাকে না। রাজ সিং জয়কুমারকে রেগে গিয়ে মারতে শুরু করে, আর জয়কুমার তখন বুঝতে পারে রাজ আমাকে মারতে চাইছে। তখন সে নিজেও রাজকে মারতে শুরু করে। এরপর জয়কুমার আহত অবস্থায় মায়ের কাছে চলে যায়। রাজ সব দেখে জয়কুমারকে বন্দি করার নির্দেশ দেয় এবং এমন একটা এলাকায় পাঠায় যেখানে পাথর ভাঙতে হয়। তখন মায়া জয়কুমারকে বাঁচানোর জন্য তারার কাছে যায়, কিন্তু দেখে তারা হাতের শিরা কেটে আত্মহত্যা করতে যাচ্ছে। তখন মায়া তারার কাছে ক্ষমা চায়, কাঁদতে কাঁদতে বলে আমি কামসূত্রের সব সূত্র তোমাকে শেখাবো, আর তার বদলে জয়কুমারকে ছাড়িয়ে দাও। কিন্তু তারা বলে রাজ সিং আমার কোনো কথাই শুনবে না। পরে তারা বলে আমি তোমার সাথে জয়কুমারের দেখা করিয়ে দিতে পারি। এরপরে ডাক্তার দেখানোর নাম করে মায়া আর তারা জয়কুমারের উদ্দেশ্যে রওনা হয়। এরপর দেখা যায় তারা রাজ সিং এর কাছে আসে এবং তাকে পাঠানোর চেষ্টা করে। ধীরে ধীরে রাজ সিং তারার প্রতি আকৃষ্ট হয়ে যায়, কিন্তু হঠাৎ করে রাজ সিংহকে ইগনোর করতে শুরু করে এবং বলে বাসর রাতে তুমি আমাকে যেমন করেছিলে আজ আমি তার প্রতিশোধ নিলাম। এরপর মায়া জয়কুমারের কাছে যায় এবং বলে আমি নিজেকে এতটাই খারাপ করে ফেলবো যাতে রাজ আমাকে আর ভালোবাসতে না পারে। তারপর মায়া পাথর দিয়ে নিজের সব চুল কেটে ফেলে। রাজের কাছে এসে বলে তুমি আমাকে যা বলবে আমি তাই করবো, বিনিময়ে তুমি জয়কুমারকে ছেড়ে দাও। রাজ তখন বুঝতে পারে তারা একে অপরকে খুব ভালোবাসে, এরকম ভালোবাসা সে কোনোদিন পাবে না। তাই রাজ খুব রেগে যায় এবং পরিকল্পনা করে পরদিন জয়কুমারকে মেরে ফেলার আদেশ দেবে। এরপর দেখা যায় একটি সিপাহী রাজের কাছে একটি বক্স নিয়ে আসে এবং বলে এটা পাশের রাজ্যের রাজা তোমাকে পাঠাতে বলেছিল। বক্সটি খুলতেই দেখা যায় তার উজিরের কাটা মাথা সেখানে রয়েছে। এরপর দেখা যায় জয়কুমারকে হাতির পায়ে পিষে মেরে ফেলা হয়, যেটা মায়া দূর থেকে দেখে নেয়। তখন মায়া ভেবে নেয় সারা জীবন জয়কুমারের বিধবা স্ত্রী হিসেবেই কাটিয়ে দেবে। পরবর্তী সিনে দেখা যায় বিক্রম পাশের রাজ্যের রাজার সঙ্গে মিলিত হয়ে কেল্লাতে আক্রমণ করে আর কেল্লা নিজেদের দখলে নিয়ে নেয়। এরপরে দেখা যায় মায়া ওই রাজ্য ছেড়ে চলে যায় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।
তো বন্ধুরা, প্রাচীন ইতিহাস আর গোপন গল্প যদি তোমাদেরও ভালো লাগে তাহলে এই ভিডিওটা ছিল একেবারে আপনাদের জন্য। কেমন লাগলো এই ভিডিওটা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। নিয়মিত এমন গল্প পেতে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের কন্টেন্টে। আল্লাহ হাফেজ।